সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। প্রচন্ড গরম পড়েছে এবং বাংলাদেশ যেহেতু ষড়ঋতুর দেশ, প্রত্যেকটি সিজন আমাদেরকে অনেক বৈচিত্র্য দেখায়। তো এই প্রচন্ড গরমটাও আসলে এই গ্রীষ্মকালের বৈচিত্র্য। আজ আমরা এই গ্রীষ্মকালের আসক্তি রোগী যারা আছেন তাদের কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে সেটি নিয়ে কথা বলবো। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে আমরা নিয়ে এসেছি ডাক্তার ফাহিম আহমেদ রূপমকে। তিনি কনসালটেন্ট মেডিসিন এবং ডায়াবেটিস। কেমন আছেন? ভালো আছি, স্বাগতম আপনাকে আমাদের স্টুডিওতে। আপনি তো আমাদের সাথে আগেও আসলে এসেছেন এবং চমৎকার আলোচনা আপনার সাথে হয়, ভীষণ ইনফরমেটিভ হয়। তো আজকে আমরা সেরকমই খুব একটা মানে বার্নিং টপিক, আমরা গরমেও বার্ন হচ্ছি এবং বিভিন্ন এই যে স্বাস্থ্য বিষয়ক যে ব্যাপারগুলো আছে, মানসিক এবং শারীরিক, এই গ্রীষ্মকালে সেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঝুঁকি আমরা আজকে জানবো খুব স্পেসিফিকলি আসক্ত রোগী যারা তাদের উপর। আসক্তি বা অ্যাডিকশন যে কথাটি আপনি বললেন, তা আমরা তো অনেকভাবে অ্যাডিক্টেড হতে পারি, একবারে ধূমপান থেকে নিয়ে শুরু করে অ্যালকোহল বলেন কিংবা ইয়াবা বলেন, অ্যাম্ফেটামিন বলেন, গাঁজা পড়েন এবং আরো অন্যান্য যে উপকরণগুলো আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, এই কোনো ঋতুতেই কিন্তু অ্যাডিক্টেড রোগীদের ক্ষেত্রে তারা অ্যাডিকশনটা তাদের সমানভাবে চলতে থাকে। তবে এই সমস্ত সাবস্টেন্স গ্রহণ করার কারণে এই গ্রীষ্মকালে, যেখানে আপনি শুরুতে যেটা বলছেন যে প্রচন্ড গরম পড়ছে, এবং গরম পড়া মানেটা কি? গরম পড়া মানে হচ্ছে আমাদের শরীর থেকে কিন্তু পানি এবং লবণ বেরিয়ে যাচ্ছে, আমরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, পানি শূন্যতা বা পানি স্বল্পতা দেখা দিচ্ছে। দেখা যায় যে অ্যাডিক্টেড রোগীদের ক্ষেত্রে এই পানির স্বল্পতা কিন্তু সাধারণ মানুষদের জন্য কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু এই অ্যাডিকশনের পুরো নেচার বা এটা শরীরে কাজ করে এইরকম যে আমাদের শরীরকে কিন্তু তৃষ্ণার্ত বা ডিহাইড্রেটেড করে ফেলে। হ্যাঁ, অতএব এই যে আমরা বেশি ডিহাইড্রেটেড কিন্তু হয়ে গেলে এটা দেখা যায় যে আমাদের যে থার্মো রেগুলেটরি যে সিস্টেম আছে, আমাদের শরীরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণের যে কেন্দ্র আছে বা সাম্যাবস্থা আছে, সেগুলোতে দারুণভাবে এফেক্ট করে, এবং এই এফেক্ট করার কারণে কিন্তু আমাদের শরীরে কিডনি, লিভার, ব্রেনকে এবং হার্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার মানে হচ্ছে এই যে এই গ্রীষ্মকালে আমাদের ডিহাইড্রেশন বা পানি স্বল্পতার কারণে শরীর থেকে পানি এবং লবণ বেরিয়ে যাওয়ার কারণে অন্যান্যদের চেয়ে এই অ্যাডিক্টেড রোগীদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যায়। অতএব এটি তাদের দিকে, এটি যারা অ্যাডিকশনে আছেন তাদের এই দিকেও নজর দিতে হবে। আমরা তো চাই যে কেউই অ্যাডিক্টেড না হোক, কারণ অ্যাডিকশন আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক এবং আর্থিক সরাসরি ক্ষতি করে। হ্যাঁ, এবং অ্যাডিক্টেড হওয়ার অনেক কারণও কিন্তু আমরা জেনেছি যে অনেক কারণগুলোর মধ্যে হচ্ছে একটা পিয়ার গ্রুপ, 2 নম্বর একটা অবজারভেশনাল লার্নিং। আমরা অনেক ফ্যামিলিতে দেখে শিখি, যে ফ্যামিলিতে বাবা মা ধূমপান, অ্যালকোহল এবং অন্যান্য নেশা আসক্ত, সেই ফ্যামিলিতে কিন্তু তার সন্তানরাও অ্যাডিক্টেড হওয়ার একটা আশঙ্কা অনেক বেড়ে যায়। ইভেন বন্ধু বান্ধব বা অ্যাসোসিয়েশন বা ব্যবসায়িক পার্টনার যারা এই বিভিন্ন ধরনের নেশা করে, অন্যরাও কিন্তু এই নেশা করাতে উৎসাহিত হয় কিংবা তারাও ওই নেশার করার দিকে যায়। সো এই দিকে কিন্তু এর লক্ষ্য রাখতে হবে, এবং এই কারণেই অ্যাডিক্টেড রোগীদের কিন্তু এই যে যদি হৃদরোগে আক্রান্ত হয়, তারা যদি কিডনিতে রোগে আক্রান্ত হয়, তাতে কিন্তু রোগ নিয়ন্ত্রণের করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অতএব এই ব্যাপারটা কিন্তু তাদের অনেক লক্ষ্য রাখতে হবে। আমরা যেমন অ্যাডিক্টেড না হওয়ার জন্য বলি, অ্যাডিকশন সারার জন্য বিভিন্ন ধরনের যে ডিটক্সিফিকেশনের কথা বলি, প্রয়োজনীয় বিভিন্ন ধরনের রিহ্যাব সেন্টার বা পুনর্বাসন কেন্দ্রগুলা যেগুলো আমাদের দেশে আছে, যেমন প্রমিসেসের মতো যে সেন্টারগুলো আছে, ওইখানে চিকিৎসা করার ক্ষেত্রে বলি। ঠিক একই রকম অ্যাডিক্টেড রোগীদের ক্ষেত্রে এই মানসিক রোগের চিকিৎসার পাশাপাশি এই গরমকালে তাদের এই স্ট্রোকের ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি, কিডনি ফেলিউর বা কিডনি অ্যাটাকের ঝুঁকিও কিন্তু অনেক বেড়ে যায়। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। যেমন এই প্রচন্ড দাবদাহে যেটা মানে খুব প্রাদুর্ভাব থাকে সেটা হচ্ছে হিট স্ট্রোক। এই জায়গাটা সম্পর্কে যদি একটু আমাদেরকে জানান। এটা কিন্তু খুব জেনারেলি সবারই সবাইকে এটা জানতে হবে, বিশেষ করে এই সময় তো জানতেই হবে, কারণ এই যে আপনি হিট স্ট্রোকের কথা বললেন, হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া রোগীদের প্রায় 20 থেকে 30%, শতকরা 20 থেকে 30% কিন্তু মৃত্যু ঝুঁকি থাকে যদি তারা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না পায়। অথবা এটা আমাদের জানতে হবে আর কি, ঠিক আছে। এবং এই যে হিট স্ট্রোক বা শরীরে ডিহাইড্রেটেড হয়ে যাওয়া, টেম্পারেচার অনেক বেড়ে যাওয়া, এটি যেমন সাধারণ মানুষদের বিভিন্ন কারণে হতে পারে, এই অ্যাডিক্টেড রোগীদের কিন্তু তার চেয়ে অনেক গুণ
বেড়ে যায়, যেটা কিছুক্ষণ আগেই বললেন। আচ্ছা, হিট কিভাবে বুঝবো যে একজন মানুষ হিট স্ট্রোকের আক্রান্ত হয়েছে? আচ্ছা, হিট স্ট্রোকটা ১ নম্বর কথা হচ্ছে, হিট স্ট্রোক শিশু থেকে নিয়ে শুরু করে বয়স্করা হুম, যে কেউ যেকোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। আচ্ছা। কারা আক্রান্ত হতে পারে? ১ নম্বর কথা হচ্ছে যারা একেবারে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যারা গরমে, অত্যাধিক গরমে কাজ করছে। যেমন আমাদের যেমন রিক্সা পুলার আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে তারা, হ্যাঁ? মার্কেটিং এ যারা কাজ করে তারা, হুম, হ্যাঁ? তারা কিন্তু সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর বা মাসের পর মাস যদি তারা গরম আবহাওয়ায় কাজ করে, পক্ষান্তরে পর্যাপ্ত রেস্ট, বিশ্রাম না নেয় প্রতিদিন এবং তরল পানীয় জাতীয় খাবার যদি তারা না খায়, তাতে কিন্তু হিট স্ট্রোক হওয়ার একটা আক্রান্ত থাকে, হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা হলো হুম, একটা গ্রুপ। যারা প্রচুর পরিশ্রম করছে, যেটাকে আমরা এক্সারশনাল হিট স্ট্রোক বলি। আরেকটা গ্রুপ আছে নন এক্সারশনাল হিট স্ট্রোক, যারা প্রচন্ড পরিশ্রম না করেও কিন্তু তাদের হিট স্ট্রোক হতে পারে। মনে আচ্ছা, করেন আপনি ঘরের মধ্যে একটা গরম, গুমোট, বদ্ধ আবহাওয়ায় আছেন। তারা আচ্ছা, কিন্তু আচ্ছা। পরিশ্রম করছেন না। ওই ওয়ার্কার গ্রুপদের সাথে। কিন্তু হুম, তারাও কিন্তু একটা বদ্ধ ঘরে থাকার কারণে, অর্থাৎ যেখানে এয়ার ভেন্টিলেশন নাই, হুম, হ্যাঁ? রুমটাকে এই তাপমাত্রা বা বাইরের তাপ থেকে রেহাই পাওয়ার জন্য ঘরটাকে বদ্ধ করে রাখছেন। সেখানেও কিন্তু তাদের একটা নন এক্সারশনের একটা হিট স্ট্রোক হতে পারে। আরেকটা গ্রুপ আছে যাদের এই যে কিডনি রোগ বা কিডনি ফেইলিউর যারা আছে, সিকেডি আমরা ক্রনিক কিডনি ডিজিজ যাকে বলি, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5, এটা যারা হার্ট অ্যাটাকের রোগী আছে, হ্যাঁ? বা হার্ট ফেইলিউরের রোগী আছে, যারা স্ট্রোক করেছে মানে এবং আগে স্ট্রোক হয়েছে যাদের। ব্রেন অ্যাটাক বা স্ট্রোক যাদের হয়েছে এবং যারা এই ডায়োটিক্স বা ওয়াটার পিল বা মূত্রবর্ধক যারা ওষুধ খায়, স্টেরয়েড জাতীয় যারা ওষুধ খায়, হুম, এই গ্রুপের রোগীরাও কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে গরমের মধ্যে না হুম, গিয়েও, আচ্ছা, এই আচ্ছা, টেম্পারেচারের কারণে। অতএব এই গ্রুপগুলার ক্ষেত্রে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি। তাহলে এখন কিভাবে বুঝবে, তাই হ্যাঁ, না? হ্যাঁ। তো এই সিম্পটম কি? হিট স্ট্রোক বা যে আপনি যে তাপ প্রবাহের কথা বললেন না, আমাদের হুম, শরীরের স্বাভাবিক তাপমাত্রা আমরা কত জানি? 98.4 ডিগ্রি ফারেনহাইট কিংবা 37 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। এই টেম্পারেচারটা যদি আপনার ৫ বেড়ে যায়, অর্থাৎ 98.4 থেকে যদি 100 টু 103 ডিগ্রি ফারেনহাইট হয়, তখন কিন্তু আপনি এই হিট স্ট্রোক হওয়ার একটা আক্রান্ত থাকে। তাহলে শরীরের কোর টেম্পারেচারটা আপনি বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? আপনার ওই যে বললাম, প্রচুর পরিশ্রম হচ্ছে, প্রচুর রোদে কাজ করছে, প্রচুর বাইরে কাজ করছে এই কারণে। তাহলে এই হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের দেখা যায় যে হঠাৎ করে এই ০.৫ ঘন্টা আগেও ভালো ছিল, ১ ঘন্টা আগেও ভালো ছিল। হঠাৎ করে তার শরীরের কোর টেম্পারেচারটা হঠাৎ করে বেড়ে গেল। ওই এক্সারশনাল হিট স্ট্রোক হতে পারে, নন এক্সারশনাল হিট স্ট্রোক হতে পারে, বা ওই যে যারা বললাম যে ওষুধগুলা খাচ্ছে হুম, বা হুম, ক্রনিক যে ইলনেসের রোগীরা, তাদের এটা হয়ে যায়। ফলে তাদের শরীরে প্রচুর টেম্পারেচার দেখা যাবে যে অনেক বেশি হয়ে যাবে। হুম, শরীর ফ্রাস্ট হয়ে যাবে, লালচে হয়ে যাবে এবং যদি দেখা যায় যে ব্লাড প্রেশার যদি মাপা যায়, দেখা যায় ব্লাড প্রেশার অনেক কমে গেছে বা পাওয়াই যাচ্ছে না এবং পালস বা নাড়ির স্পন্দন যদি দেখা যায়, দেখা যাচ্ছে যে অনেক বেড়ে গেছে। হ্যাঁ? তাহলে ব্লাড প্রেশার ওকে। পাওয়া যাচ্ছে না, টেম্পারেচার অনেক বেশি, নাড়ির স্পন্দন অনেক বেশি, শরীরের ঘাম বন্ধ হয়ে গেছে, ঘাম হওয়া বন্ধ হয়ে গিয়েছে। ও ঘাম হচ্ছে না। হচ্ছে না। সাধারণত আমরা ভাবি যে ঘাম অনেক হবে ঘাম বোধহয়। হওয়াটা কিন্তু ভালো। আচ্ছা। আমার ঘাম হওয়াটা মানে হচ্ছে আমাদের শরীর থেকে গরম বা গরমের জিনিসটা ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। হুম, তাহলে আমাদের শরীরটা ঠান্ডা রাখছে। ঠিক আছে? কিন্তু হিট স্ট্রোকে দেখা যায় যে ঘাম একদমই হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। এই জিনিসটা তার মানে আমাদের শরীরের ভিতরটা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই রোগীরা আবোল-তাবোল বকতে থাকবে। জ্ঞান হারিয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ। তাহলে আচ্ছা। এই সমস্ত হলে কি করতে হবে? আমরা যখন আমরা এই একটা বিরতি আছে এখন। বিরতির পর এসে হিট স্ট্রোকে আমরা কি করব সেটা শুনি। নিশ্চয়ই। আচ্ছা। দর্শক আমরা চমৎকার আলোচনায় আছি। সঙ্গেই থাকুন। বিরতি শেষ করে এসে আবার কথা হচ্ছে। ফিরে এসেছি বিরতির পর প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে গ্রীষ্মকালে আসক্তি রোগীর স্বাস্থ্য ঝুঁকি, এই বিষয়ের উপর কথা বলছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম। ডক্টর রূপম, যেখানটায় ছিলাম আমরা, যে তাপ কি প্রবাহের করবে কারণে এখন? যখন হিট স্ট্রোক হচ্ছে কারো তখন কি এটা করবে? আমাদের সবাইকে জানতে হবে। জি। কারণ আমাদের আশেপাশের কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল, তার ঘাম বন্ধ হয়ে গেল, শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গেল, আবোল-তাবোল বকছে, হ্যাঁ? তার ব্লাড প্রেশার অনেক বেড়ে যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে না। এই রোগীকে কি করব? প্রথম কাজ হবে এই রোগীকে ঠান্ডা একটা জায়গায় নিয়ে যাওয়া। আচ্ছা, গাছের ছায়ায় নিয়ে গেল কিংবা বিল্ডিং এর নিচে নিয়ে গেল কিংবা যেই জায়গায় কিংবা আ
হসপিটাল বা এমার্জেন্সি থাকলে তো খুবই ভালো, সেখানে নিয়ে গেল। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি তার শরীরের যে টাইট জামা কাপড়গুলো আছে সেগুলো যথাসম্ভব একটু খুলে রাখবে। শার্ট প্যান্ট বা কাপড়গুলো খুলে, মহিলা হলে অবশ্যই একজন ফিমেল অ্যাটেন্ডেন্টকে সামনে রেখে এটা করে রাখবে, টাইট বেল্ট থাকলে এটা খুলে ফেলবে। তৃতীয় হচ্ছে যে শরীরের মধ্যে কোল্ড স্পঞ্জিং করতে হবে। কোল্ড স্পঞ্জিং, ঠান্ডা পানি দিয়ে শরীরটাকে মুছে দিতে হবে, বিশেষ করে ভাঁজ করা অংশগুলাতে, যেমন আমাদের যে এক্সিলা আছে কিংবা কুচকি আছে, এই জায়গাগুলাতে কাপড়ের মধ্যে বরফ পেঁচিয়ে বা ঠান্ডা পানি কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওই জায়গাগুলোতে ধরে রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত ধরে রাখবো? যতক্ষণ পর্যন্ত আমরা দেখব তার শরীরের টেম্পারেচারটা নর্মাল হয়ে আসতেছে, কিংবা রোগীটা একটু জ্ঞান ফিরে আসছে, সে চোখটা নাড়াচ্ছে, ঘাড় নাড়াচ্ছে, একটু কথা বলার চেষ্টা করছে কিছু অস্পষ্ট করে হলেও, ততক্ষণ পর্যন্ত আমরা এই কোল্ড স্পঞ্জিং করতে থাকবো। পুরো শরীরটাকে মুছিয়ে দিব, একবারে গলা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরটাকে মুছিয়ে দিব। মাথায়ও ঠান্ডা পানি অবিরাম দিতে, ঠান্ডা পানি বা নর্মাল পানিও যদি থাকে, অ্যাটলিস্ট গরম পানি না, সেটা অবিরাম দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রোগীর টেম্পারেচার স্বাভাবিক না হয়ে আসে। এই অবস্থায় রোগীকে অবশ্যই কোনো কাপড় পরানো যাবে না, এবং কাপড়গুলো তো যে কাপড়গুলো আছে একটু লুজ করে রাখতে হবে, এবং অবশ্যই মুখে কোনো পানীয় বা কোনো কিছু দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, মুখে পানি দেওয়া যাবে একদম না, একদম না। যদি দিতে হয়, সে যখন পূর্ণ জ্ঞান পাবে, সে যখন বসতে পারবে এবং নিজে থেকে যখন পানি পান বা গিলতে পারবে, সেই অবস্থায় তাকে অল্প করে সিপস অফ ওয়াটার করে তাকে পানি দেওয়া যেতে পারে, নর্মাল পানি, কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা পানি না। ঠান্ডা পানি দিয়ে আমরা মুছবো, কিন্তু পানি দিব কিন্তু তাকে নর্মাল পানি। এবং এরপরে যদি এটা রিজনটা কি, যে একটু যদি ব্যাখ্যা করে বলেন যে মুখে পানি দেব না যতক্ষণ পর্যন্ত সে নিজে না গিলতে পারছে। কারণ একটা অজ্ঞান রোগী কি যদি আপনি পানি দেন, সে তো গিলতে পারবে না। গিলতে না পারলে এই পানিটা তার খাদ্যনালীতে না গিয়ে তার শ্বাসনালীতে যাবে, এবং শ্বাসনালী দিয়ে যদি পানি যায়, আলটিমেটলি দেখা যাবে যে এই পানিটা তার ফুসফুসে চলে আসবে। তখন কিন্তু তার এই নিউমোনিয়া বা রেসপিরেটরি ইনফেকশনের পাশাপাশি আর অন্যান্য অনেক জটিলতা হতে পারে, তার দম বন্ধ হয়ে যেতে পারে। কারণ শ্বাসনালী বা ফুসফুসে তো বাতাস যাওয়ার জন্য, কিন্তু শ্বাসনালী বা ফুসফুসে যদি বাতাস না গিয়ে কোনো পানি বা পানীয় বা খাদ্য যায়, তখন কিন্তু শ্বাসনালীটা আটকিয়ে যায়। তখন সেই ক্ষেত্রে কিন্তু তার শ্বাসকষ্ট হবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তার শরীরে অক্সিজেনের অভাব দেখা দিবে, তার ঠোঁট বা জিহ্বা নীল হয়ে যাবে, এবং তার একটা কিন্তু রেসপিরেটরি অ্যাটাক বা রেসপিরেটরি ডিস্ট্রেসে তার মৃত্যু ঝুঁকি হতে পারে। এই কারণে কিন্তু কোন যে নিজে থেকে পানি পান বা খাদ্য গ্রহণ না করতে পারে, তাই কিন্তু স্যালাইন দিয়ে কিন্তু তাকে পানি দিতে হবে। অতএব এই ইন্টারভেনাস আমরা যেটা বলি, শিরার মধ্যে যে স্যালাইন, এবং প্রয়োজনে আমরা দুই হাতে এই অজ্ঞান রোগীকে বা স্ট্রোকের রোগীদের তার ব্লাড প্রেশারটা উঠানোর জন্য দুই হাতে আমরা কিন্তু তাকে এই ইন্টারভেনাস স্যালাইন বা শিরায় স্যালাইন দিতে পারি। প্রয়োজনে মলদ্বারে বা পায়ুপথ দিয়েও কিন্তু স্যালাইন দেওয়া যায়। এটা একটা স্পেশাল একটা প্রসিডিউর, এটা করতে হবে আর কি। আর যেটা বললাম যে তাকে কেন ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি যদি শরীরের ভিতরে হঠাৎ করে প্রবেশ করে, আমাদের শরীরে যে থার্মো রেগুলেটরি সিস্টেম আছে, যেটা আমাদের মস্তিষ্কে অবস্থান করে, এবং হাইপোথ্যালামাস নামক একটা অংশ আমাদের শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে, এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কারো শরীর যদি হঠাৎ করে গরম হয়ে যায়, তাহলে এই হাইপোথ্যালামাস ধীরে ধীরে শরীরটাকে ঠান্ডা করে। কারো শরীরটা যদি হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, তাহলে এই হাইপোথ্যালামাস শরীরটাকে ধীরে ধীরে গরম করে। কিন্তু হঠাৎ করে যদি আমাদের কোনো কারণে হঠাৎ করে যদি আমরা শরীরটাকে গরম বা ঠান্ডা করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই হেমোস্ট্যাসিস সিস্টেমে, যেটাকে আমরা বিভিন্ন ব্যালেন্সিং সিস্টেম বলি আমাদের শরীরে, এটাকে এফেক্ট করবে, রোগীর কিন্তু মৃত্যু ঝুঁকি বা মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কারণে আমরা ধীরে ধীরে এই জিনিসটাকে করবো আর কি। তো হিট স্ট্রোকটা কিন্তু একটা, মানে এখানে বলতে চাচ্ছেন যে শরীরের ভেতরটা যেহেতু গরম, সেজন্য আমরা ঠান্ডা পানি যদি দেই তাহলে ওই হোমিওস্ট্যাসিসটা থাকবে না, হোমিওস্ট্যাসিস সিস্টেমটাকে হ্যাম্পার্ড হবে, ফলে আমাদের বিভিন্ন ভাইটাল অর্গানগুলো আমাদের শাটডাউন হয়ে যেতে পারে। সেই কারণেই আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি, লিভার ফেলিউর, কিডনি ফেলিউর, মানে এটা অনেক বেড়ে যেতে পারে। হিট স্ট্রোকের ক্ষেত্রে যদি আমরা এতটুকু মনে রাখতে পারি, এবং এই রোগীটাকে এর পরবর্তীতে অবশ্যই নিকটস্থ হাসপাতাল বা মেডিকেল এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে ফর ফার্দার ইভ্যালুয়েশনের জন্য। হ্যাঁ, ফার্দার ইভ্যালুয়েশনের মধ্যে অনেক কিছু করা হয়, তার ব্লাড সুগার দেখা হয়, কিডনি ফাংশন দেখা হয়, তার হার্ট ফাংশন দেখা হয়, স্যালাইন দেওয়া হয়, তার অন্য কোনো ইনফেকশন আছে কিনা সেই অনুযায়ী তার চিকিৎসাটা করতে হয়।
প্রথম স্টেপটাই হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে গেলে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া, স্পঞ্জিং করা এবং পরবর্তীতে ডাক্তারের কাছে বা মেডিকেল এমার্জেন্সির জন্য এমার্জেন্সি সেন্টারে নিয়ে যাওয়া। তবে এই হিট স্ট্রোকের আগে কিন্তু শরীর আমাদের জানান দেয় হিট এক্সজশন দিয়ে। হিট এক্সজশন মানে হচ্ছে কি এই সময় কিন্তু রোগী দেখা যায় যে কি এক্সজস্টেড ফিল করে, তার মনে করেন সে কোনো কাজে মনোনিবেশ করতে পারছে না, সে একটু আবল তাবল বকছে, তবে অজ্ঞান হয়ে যাচ্ছে না, তার শরীর দিয়ে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে। এই যে ঘাম বেরিয়ে যাওয়া মানে কি, ঘাম বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের শরীর থেকে পানি আর তরল বেরিয়ে যাচ্ছে, আমাদের শরীরে ইলেকট্রোলাইট বা যে সোডিয়াম পটাশিয়াম এগুলিও কিন্তু বেরিয়ে যাচ্ছে ঘামের সাথে। এগুলো হচ্ছে হিট স্ট্রোকের আগের অবস্থা, যেটাকে হিট এক্সজশন বলে। তো এইরকম যদি প্রচুর ঘাম হয়, শরীরের টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে দেখা যায়, তখন কিন্তু এই মানুষটাকে সতর্ক হতে হবে। কি সতর্ক করবে? সেটা হচ্ছে তার বাইরের কাজকর্ম করাটা একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং সে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবে। কি তরল জাতীয় খাবার খাবে? ওটস স্যালাইন খেতে পারে। অনেকেই বলে ওটস স্যালাইন খাবো, আমার তো ডায়াবেটিস আছে, আমার তো হাইপার টেনশন বা হাই প্রেশার আছে, এদিকে দেওয়া যাবে কিনা? প্রচুর ঘাম যদি হয় এবং ডায়াবেটিস প্রেশার যদি মোটামুটি কন্ট্রোলে থাকে, তাহলে এই অবস্থাতে এই রোগীকে ওটস স্যালাইন খাওয়ানো যাবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ ঘামের সাথে তো সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে। ওটস স্যালাইনে যে পরিমাণ সোডিয়াম পটাশিয়াম থাকে সেটাতে তার প্রেশার খুব বেশি বাড়বে না, বরং তার যে লসটাকে মেনটেন করবে বা ফিল আপ করবে। এটা খেতে ওটস স্যালাইন খেতে পারে, কোনো ক্ষতি নাই। হ্যাঁ, ইভেন কোনো ফলের রস বা জুস এগুলো খেতে পারে, ডাল খেতে পারে। হ্যাঁ, বা এই জিনিসগুলো যদি খায় তাহলে কিন্তু আমাদের শরীরটা ঠান্ডা থাকবে। এমনকি আমরা শুধু ঠান্ডা জাতীয় খাবারই খাবো, আমরা কি বিশ্রামেই যাব, আমরা কি গরমের মধ্যে যাব না? এগুলোর পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো শরীর গরমকারী যে খাবারগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে গিয়ে এই যে আমরা যে তৈলাক্ত ভাজা পোড়া জাতীয় খাবার খাই, আমরা যে ড্রিঙ্কস, এই কার্বোনেটেড যে ফ্রুটস গুলা খাই, যে জুস গুলা খাই, এগুলা কিন্তু আমাদের শরীরকে ডিহাইড্রেটেড বা শরীরকে গরম করে দেয়। এগুলো বাদ দিতে হবে। কার্বোনেটেড ড্রিঙ্ক আমরা তা খাই তখন বেশি যখন আমাদের অনেক গরম লাগে এবং ডিহাইড্রেটেড ফিল করি, কিন্তু এটা আসলে উল্টো কাজ করে। এটা ঠিক উল্টো কাজ করে। এই চিনি জাতীয় বেভারেজ গুলো অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের শরীরে আরো ডিহাইড্রেটেড বা পানি স্বল্পতা সৃষ্টি করে। এবং এভাবে যদি আমরা খেতে থাকি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ওই কিডনি বা রিনাল শাটডাউন, হার্টের ঘনত্ব, রক্তের ঘনত্ব অনেক বেড়ে যায়। হ্যাঁ, এগুলোতে নানান ধরনের ঝুঁকি বেড়ে যায়। এই কারণে যারা স্পোর্টস যখন দেখবেন যে যারা খেলাধুলা করে, তাদের যখন এই বেভারেজ দেওয়া হয় তখন কিন্তু তাদের এই কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় না, আমরা যেটাকে কোল্ড ড্রিঙ্কস বলি, তাদের কিন্তু ফ্রুট জুস দেওয়া হয়। কারণ এই ফ্রুট জুসে প্রচুর পরিমাণ যে ফ্রুক্টোজ থাকে, এটা লবণের ঘাটতি পূরণ করে এবং এখানে যে সোডিয়াম পটাশিয়াম থাকে সেটি আমাদের শরীরের ফ্লুইডের অভাবটা পূরণ করে, আমাদের শরীরটাকে কিন্তু ডিহাইড্রেটেড করে না। মানে ফ্রেশ ফ্রুট জুস হিসেবে যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা না, আমরা ফ্রেশ ফ্রুট জুস খেতে পারলেই ভালো। এই কারণে কিন্তু প্রকৃতিতে এখন প্রচুর রসালো ফল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা আনারস দেখতে পাচ্ছি, আমরা ইভেন আমিও কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি থাকে, এগুলা খেতে পারি। বাঙ্গি আছে, বিভিন্ন ধরনের খাবারগুলা এই পানি স্বল্পতা রোধের জন্যই কিন্তু প্রকৃতি আমাদেরকে এই রসালো ফলগুলো দিয়েছে আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য। এই সময় কিন্তু এটা প্রচুর পরিমাণে খেতে হবে। আর ওই যে তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার, আমরা পোলাও, বিরিয়ানি, তেহারি, এই খাবারগুলা যেগুলো আমাদের জিহ্বার স্বাদটাকে পূরণ করে, শরীরটাকে ক্ষতিগ্রস্ত করে, এই খাবারগুলো সাইমালটেনিয়াসলি আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং স্মোকিং ঠিক একই রকম ভাবে, এই স্মোকিং অ্যালকোহলও কিন্তু, যেটা শুরুতে বলছিলাম, আমাদের শরীরকেও কিন্তু এটিও প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড করে। অর্থাৎ এগুলো বাদ দিতে হবে সাইমালটেনিয়াসলি। এক্স্যাক্টলি। তো আরেকটা বিরতির সময় হয়ে এলো, বিরতির থেকে এসে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটি বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি আবার প্রমিসেস জানতে চাইয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে। কথা বলছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম গ্রীষ্মকালে আসক্তি রোগীর স্বাস্থ্য ঝুঁকি এই বিষয়ের উপর। হিট স্ট্রোক নিয়ে কথা বললাম, তীব্র তাপদাহে আসলে এটা হয় এবং আমরা গত কয়েকদিন আসলে ভীষণভাবে এটা টের পেয়েছি। তারপরে অবশ্য শীতল বাতাসও আমরা পেয়েছি, প্রকৃতি এভাবে ওঠানামা করে, এভাবে ব্যালেন্স করে, কিন্তু যে সময়টা আসলে ক্রুশাল ছিল, প্রচন্ড তাপদাহ গেছে, সেই সময়টাতে ভীষণ কষ্ট হয়েছে। এবং এই ইনফরমেশন গুলো আপনি যেগুলো দিলেন সেগুলো খুব দরকারি সবার জানা। এই হিট স্ট্রোক ছাড়াও আরো অনেক রকমের রোগের প্রাদুর্ভাব আসলে এই গ্রীষ্মকালে হয়,
এবং একটা রোগ যেমন ইদানিং বেশ আমরা টের পাচ্ছি, স্ক্যাবিজ মানে চর্মরোগ, সেটিও ইদানিং দেখা যাচ্ছে। সেটি গ্রীষ্মের সাথে সম্পর্কিত কিনা আমি জানি না, কিন্তু এটি একটি এই সিজনে এটার একটা প্রকোপ দেখা গেল। একটু যদি বলেন সম্পর্কে। ভালো বলেছেন। স্ক্যাবিজ বা খোঁচপাঁচড়া এটা প্রচন্ড ছোঁয়াচে, কন্টাজিয়াস, হাইলি কন্টাজিয়াস, অর্থাৎ একজন থেকে আরেকজন দ্রুত ছড়ায়। অর্থাৎ ফ্যামিলিতে কারো যদি একজনের থাকে, ছোট থেকে বড়, একজন থেকে আরেকজন কিন্তু ছড়ায়। একটা পরজীবীর মাধ্যমে এটা হয়, নাম তার সার্কোপ্টিস স্ক্যাবি। এবং এটা রাত্রেবেলায় এই পরজীবীটা আমাদের শরীরে বেশি পরিমাণে বংশ বিস্তার করার জন্য বেরিয়ে আসে। এই কারণে রাত্রেবেলা চুলকানিটা অনেক বেড়ে যায় স্ক্যাবিস রোগীদের। এবং এটা দেখা যায় যে আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসা, রেসিডেন্সিয়ালে যারা একসাথে পড়ে, একই হোস্টেলে থাকে, সেই সমস্ত জায়গায় বেশি দেখা যায়। একজন থেকে আরেকজন যেহেতু এটা সংক্রমিত হয় প্রচুর। একই সঙ্গে আসক্ত রোগী যারা আছেন তারাও কিন্তু খুবই এটার সাথে মানে এর প্রাদুর্ভাবের মধ্যে পড়ছে। অ্যাডিক্টেড রোগীদের মূল জিনিসটা কি, তারা কেন ঘন ঘন যে কোনো রোগে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে থাকে? কারণ ওই যে শুরুতে যেটা বলছিলাম, তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অ্যাডিকশনের কারণে। এট দ্য সেম টাইম তারা নিজেদের প্রতি একটু উদাসীন থাকে, তাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন তারা মেনটেন করে না। হ্যাঁ, পার্সোনাল হাইজিনের ব্যাপারে যেমন তারা মেনটেন করে না বা জানে না, ঠিক একই রকম ভাবে তারা ফিজিক্যাল ফিটনেস বা ওয়েলনেসেও কিন্তু তারা ততটা মনোযোগী না। অর্থাৎ তাদের যে কোনো ধরনেরই কন্টাজিয়াস ডিজিজ গুলাতে বা সংক্রামক বা ছোঁয়াচে রোগ গুলাতে কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের থেকে অনেক বেশি থাকে। স্ক্যাবিসের কথা যেটি বলছিলেন, স্ক্যাবিসে দেখা যায় যে আমাদের শরীরের বিভিন্ন ভাঁজ করা যে জায়গাগুলো আছে, ভাঁজ করা জায়গা যেমন আমাদের বগলতলা বা এক্সিলা যেটা বলি, আমাদের কুচকি বলি, বা যে জায়গাগুলো সহজে এক্সপোজ না, হ্যাঁ, আমাদের বুক, পিঠ, আমাদের থাই, এই সমস্ত জায়গাতে এটা প্রচুর হয়, প্রচুর চুলকানি হয়। এবং শুরুতে একটা জায়গা থেকে শুরু হয় এবং এটা দ্রুত অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়। এটা দেখেই, এটা স্কিনে এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা স্ক্যাবিসের লিশন গুলা কিরকম হয়ে থাকে। যেটা বললাম যে রাতে চুলকানিটা বাড়ে এবং পরিবারের সবাই এটা কম বেশি আক্রান্ত হয়, এটি একটি ব্যাপার। শীত গ্রীষ্ম যে কোনো সময় এটা বেশি, যে কোনো সময় হতে পারে, এটার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। স্ক্যাবিসের ভিতরে কয়েকটা কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে স্ক্যাবিসের কোনো রোগীর যদি আমরা চিকিৎসা করি, তাহলে ওই পরিবারে সবার একসাথে এই চিকিৎসাটা করতে হবে। যিনি আক্রান্ত হয়েছে তিনিও, যিনি আক্রান্ত হয়নি তারও একই ধরনের ট্রিটমেন্ট করতে হবে। যার স্বল্প মাত্রায় স্ক্যাবিস হয়েছে, অল্প অল্প করে দেখা দিচ্ছে, তাকেও ট্রিটমেন্ট করতে হবে। এই ব্যাপারে কোনো উদাসীনতা, অবহেলা করা যাবে না। আমরা ভাবছি যে আমি তো ভালো আছি, আমি কেন নিব, কিন্তু নিতে হবে। কারণ এটা না হলে দেখা যাচ্ছে আমাদের খুব রেসিস্টেন্ট স্ক্যাবিস হয়ে যায় কিন্তু, হ্যাঁ, যে কেউই ভালো হয় না। যিনি প্রথমে আক্রান্ত হলো তিনিও ভালো হন না, এবং তিনি ভালো হয়ে গেলে আরেকজনকে এই রোগটা ছড়িয়ে যায়। এটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পরিবারের সবাই, ইভেন বাসায় যে হেল্পিং হ্যান্ডটা আছে, হেল্পিং এইডটা আছে, আমরা যেটা বাসায় কাজে লোক বলে থাকি, সে যদি ছুটাও হয় তাকেও কিন্তু চিকিৎসার আওতায় আনতে হবে। এই ক্ষেত্রে আমরা গলা থেকে পা পর্যন্ত পুরা শরীরে মাখার জন্য কিছু লোশন বা ক্রিম ব্যবহার করতে দেই। এটি বলি যে আমরা রাত্রেবেলা দিয়ে দিবেন পুরা শরীরে। অ্যাডাল্ট হলে পুরা একটা ক্রিম বা একটা বোতল একসাথে, ছোট হলে 1/3 ইউজ করতে বলা হয়। 7 দিন পরে আবার দেওয়া হয়, 14 দিন পরে দেওয়া হয়, প্রয়োজন হলে আবার 21 দিন পরে এই ক্রিমটা আমরা লাগাতে বলি। রাতে লাগাতে বলি, সকালবেলা নর্মাল সাবান দিয়ে, হ্যাঁ, আমরা পানি দিয়ে এটা ধুয়ে ফেলতে বলি। এবং এই ফাঁকে তার চুলকানি ওষুধ খেতে বলা হয়, এবং স্বাভাবিক যে প্রতিদিন গোসল করা, এটা করবে, নখটা কেটে রাখবে যাতে চুলকানি না হয়। ইম্পর্টেন্ট হচ্ছে কি, তার থালা বাসন, তোষক, বালিশের কভার, এগুলা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যেন ইন্ডিভিজুয়ালাইজ থাকে, আলাদা করে রাখতে হবে। ব্যবহার্য জিনিসপত্র, ইভেন বাথরুমের জিনিসপত্র একবার আলাদাভাবে ইউজ করবে। কেউ কারোটা ইউজ করতে পারবেন না সম্পূর্ণ রোগটা ভালো হওয়ার আগ পর্যন্ত। এটাই হচ্ছে স্ক্যাবিস বা খোঁচপাঁচড়ার ট্রিটমেন্টের প্রধান এবং মূল মন্ত্র। কতদিন লাগতে পারে একজন? আমাদের তো এই সময় আমরা দেখি যে এই স্ক্যাবিস বা কিংবা ফাঙ্গাল ইনফেকশন ভালো হতে কারো মাসের পর মাসও লেগে যায়। এক সময় এটা 2-3 সপ্তাহে ভালো হয়ে যেত, এখন দেখা যায় কারো থেকে তো 3-4 মাসও লাগে এটি ভালো হতে। কেন ভালো হয় না? কারণটা হচ্ছে এই যে সবাই একসাথে ট্রিটমেন্ট শুরু করে এবং সবাই একসাথে ট্রিটমেন্ট শেষ করে না, এবং একজনের জিনিস আরেকজনের শেয়ার করে, ব্যবহার করে। এটা জামা কাপড় হতে পারে, এটা ব্যবহার্য থালা বাসন হতে পারে, পানি গ্লাস হতে পারে, ইভেন আপনার বাথরুমের যে যা জিনিসগুলো আছে, এগুলো যদি হয়
একসাথে ব্যবহার করলে এটা হতে পারে। এই কারণে এই বিছানার চাদর, বালিশের কাভার ব্যবহার, কাপড়, পরিধেয় বস্ত্র এগুলা প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে চরম রোদে শুকিয়ে কিংবা ইস্ত্রি করে এটা ব্যবহার করতে হবে। কারণ এই জীবাণুগুলা কাপড়ের মধ্যেও কিংবা মোটা কাপড়ের মধ্যে এটি থাকে। অতএব এটি এই বিষয়টা লক্ষ্য রাখলে সাধারণত ভালো হয়ে যায়। যদি এই জিনিসটা যদি স্ক্যাবিসটা যদি সঠিকভাবে রোগ নির্ণয় না করে যদি চিকিৎসা না দেয়া হয় বা কিংবা রোগ যদি ভালো না হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা কিডনিতে এফেক্ট করতে পারে এই স্ক্যাবিসটা। সেটাকে গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা বলা হয়। স্বল্পমেয়াদী সমস্যাটা হয়, তবে এটা এফেক্ট করতে পারে এবং এ থেকে কিন্তু ইনফেকশনও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ইনফেকশন ধরন বুঝে অ্যান্টিবায়োটিক কিন্তু মুখে খাওয়ার প্রয়োজন হতে পারে। তো স্ক্যাবিসের ট্রিটমেন্টে এটি লক্ষ্য রাখলেই যথেষ্ট। তবে এই গরমে যেটা আর ত্বকের আরেকটা যে সমস্যা হয় সেটা হিট র্যাশ। আমরা কিন্তু এই যে গরমকালে যে তাপমাত্রা বা বেড়ে যাওয়ার কারণে বা ঘাম বেশি হওয়ার কারণে যে র্যাশ হয়, এই র্যাশের ক্ষেত্রে আমরা যেটা করি খুব সাবান দিয়ে ঘষা মাজা করি, এটা পরিষ্কার করার চেষ্টা করি, এটা ভুল। র্যাশের হিট র্যাশের চিকিৎসাটা হচ্ছে কি আপনাকে শরীরটাকে প্রচুর হাইড্রেটেড রাখতে হবে, অর্থাৎ শরীর যেন গরম না হয় এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে? পানি, তরল জাতীয় খাবার, ফ্রুট জুস এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এবং গরম আবহাওয়ায় যাওয়াটা বন্ধ রাখতে হবে। 3 থেকে 5 দিন যদি আমরা গরম আবহাওয়ায় না যাই, ঘাম যদি আমাদের না হয়, তাহলে কিন্তু হিট র্যাশ এমনিতে ভালো হয়ে যায়। আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি একটা ভালো তেল দেন, লোশন দেন, অয়েন্টমেন্ট দেন, এগুলো আসলে কোনো চিকিৎসা না। আমরা প্রয়োজন হলে যদি হিট র্যাশে ইনফেক্টেড হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি। তবে হিট র্যাশে বিভিন্ন প্রিকলি হিট পাউডার কিনতে পাওয়া যায়, ওগুলা পাউডার ব্যবহার করা যেতে পারে। বাট এর চেয়ে অধিক কার্যকরী হচ্ছে গিয়ে তার ঠান্ডা আবহাওয়ায় থাকা এবং তরল পানীয় পান করা। এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। আসলে মানে ওষুধের তুলনায় পথ্য যদি বেশি ব্যবহার জীবন করা বিধান, যায়, লাইফস্টাইল, কোনটা করা দরকার কোনটা করা দরকার না, আমাদের বেশিরভাগ রোগেই আমাদের এই জিনিসটা আমাদের আগে জানতে হবে যে আমরা কেন হলো, কিভাবে আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারি, এই অবস্থা কি করব কি করব না। কিন্তু আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই ডাক্তারের কাছে গিয়ে যে বেশি বেশি করে আমাকে ওষুধ দেন, তাড়াতাড়ি আমাকে ভালো করে দেন, বেশি বেশি করে পরীক্ষা নিরীক্ষা করে দেন। সর্বক্ষেত্রে বেশি বেশি ওষুধ, হ্যাঁ, চটজলটি মানে ম্যাজিক ওষুধ এগুলা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে না। অতএব কিছু কিছু ধৈর্য ধারণ করাও চিকিৎসার একটা অংশ। ডেফিনেটলি কারণ খাবার এবং লাইফস্টাইল সেটার মধ্যে থেকেই তো শরীর আসলে যেটার অভাব হয়েছে সেই জিনিসটা ওখান থেকে পূরণ করতো, সেজন্য এতদিন সুস্থতা ছিল, তাই না? অতএব এই সময়টাও দিতে হবে, ন্যাচারাল যে একটা রিকভারি পিরিয়ড, এটা কিন্তু দিতে হবে আমাদের, সেই ন্যাচারাল রিকভারি পিরিয়ড। তো এ তো গেল চর্মরোগের বেলায়। এছাড়া আর কি ধরনের রোগ গরমে আমরা তৃষ্ণা মেটাতে গিয়ে রাস্তার ধারের যে আখের রস, ফলের রস, এগুলো আমরা খেয়ে ফেলি বিভিন্নভাবে, ঠিক আছে? এইগুলা পানিবাহিত রোগের সৃষ্টি করে। দেখবেন যে রাস্তাঘাটে প্রচুর আমরা হঠাৎ থার্স্টি হয়ে গেলাম, রাস্তার পাশে যাই বরফের পানি, তোকমার শরবতের পানি, এগুলো আমাদের ক্ষেত্রে আমাদের একটু আকর্ষণও করে এগুলা খেতে গিয়ে। কিন্তু এই খাবারগুলা যারা তৈরি করে, যারা এই পানিগুলা বা বরফগুলা আনছে, এগুলোতে প্রচুর পানিবাহিত জীবাণু থাকে এবং এই পানিবাহিত জীবাণুর কারণে এই সময় কিন্তু ডায়রিয়া, কলেরা, টাইফয়েড জ্বর বা প্যারাটাইফয়েড জ্বর, হেপাটাইটিস বা জন্ডিস অনেক বেড়ে যায়। অতএব আমাদের প্রথমেই পরামর্শ থাকবে আপনারা ঘরের তৈরি খাবার খাবেন, হ্যাঁ, এবং ঘরের তৈরি পানীয় খাবেন, ঠিক আছে? এবং বাইরের খাবার, বাইরের খোলা আবহাওয়ার খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন। কেন অ্যাভয়েড করবেন? যে বললাম, ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস বা জন্ডিস, টাইফয়েড জ্বর, এগুলো অ্যাভয়েড করার জন্য এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিরতির সময় হইলো, এসে আবার কথা বলছি। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ দেখছেন আসক্ত রোগীদের স্বাস্থ্য ঝুঁকি গ্রীষ্মকালে, এই বিষয়ের উপরে আলোচনা। কথা বলছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম। ডক্টর, আপনি ডায়রিয়ার কথা বললেন এই গ্রীষ্মকালে, তারপর চর্মরোগের কথা বললেন, মানে হিট স্ট্রোক যেটা, সেটার কথা বললেন, আরো কিছু পানিবাহিত রোগের কথা বললেন, যার মধ্যে ডায়রিয়া আছে, জন্ডিস আছে, টাইফয়েড আছে। তো এই যে জন্ডিসের একটা খুব কনভেনশনাল একটা ট্রিটমেন্ট আমি শুনেছি, মানে ঝাড়ফুঁকের মাধ্যমে একটা ট্রিটমেন্ট, সেভাবে নাকি কেউ কেউ আবার ভালো হয়। ব্যাপারটা কি আসলে, এটা যদি একটু ক্লিয়ার করে বলেন।
পরিষ্কারভাবে জানতে হবে। এই যে ঝাড়ফুঁকের কথা যেটা বললেন, কবিরাজির কথা যেটা বললেন, এই তাবিজ কবজের যে কথাগুলো আমরা জানি, হাত দিয়ে পানি ধোয়ানো, হলুদ পানি বেরিয়ে যাওয়া, যে এগুলি সবই অপচিকিৎসা। আচ্ছা। তাহলে এরপরেও মানুষ কেন নেয়, তাই না? এবং আপনি বললেন কেন ভালো হয়। হ্যাঁ, কিছু জন্ডিস মানুষ সত্যি প্রাকৃতিক ভালো হয়। নিয়মেই ভালো হয়ে যায় 2 থেকে 3 সপ্তাহে। আচ্ছা, অতএব আপনারা যদি ঝাড়ফুঁক, কবিরাজ, তাবিজ কবজ, হাত দিয়ে পানি বা হলুদ পানি বের করার ট্রিটমেন্টটা জন্ডিস হওয়ার প্রথম 2-3 দিনে নিয়ে দেখেন তো ভালো হয় কিনা, উত্তর হচ্ছে হবে না। অতএব জন্ডিস এটা যখন মানুষ তখনই নেয় ঝাড়ফুঁক, কবিরাজ, এটা যখন জন্ডিসটা ন্যাচারাল নিয়মে, প্রাকৃতিক নিয়মে ভালো হওয়ার পথে আছে, সেই সময় চিকিৎসাটা নেয়, তখনই ওই কবিরাজি বিদ্যাটা বেড়ে যায় আসলে। এগুলো সবই অপচিকিৎসা, এবং এগুলো শুধুমাত্র যে আমাদের গ্রামগঞ্জে নিচ্ছে, যদিও এখন সচেতনতা অনেক বেড়েছে, কিন্তু এরপরেও খুব একটা কিন্তু বাড়েনি। এই গ্রামগঞ্জে বা প্রত্যন্ত অঞ্চলেই কিন্তু এই চিকিৎসা মানুষ যেটাকে আমরা অপচিকিৎসায় বলছি, এগুলা কিন্তু নেয় তা না। আমাদের শহরাঞ্চলে বিভিন্ন লোকের মধ্যে কিন্তু ধারণা যে এগুলা জন্ডিসের একটা চিকিৎসা। ঠিক আছে? আমাদের দেশে যতগুলো অপচিকিৎসা হয়, এর মধ্যে জন্ডিসের চিকিৎসা এবং পায়ুপথে বা মলদ্বারের যে চিকিৎসাগুলো আছে, লাইক পাইলসের চিকিৎসা, অ্যানাল ফিশারের চিকিৎসা, ফিস্টুলার চিকিৎসা, বা মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার চিকিৎসা, বা গ্যাসের চিকিৎসা, অশ্বের চিকিৎসা, এগুলো সবচেয়ে বেশি অপচিকিৎসা হয় এই 2 ক্যাটাগরি রোগের চিকিৎসা। এগুলো কোনো সায়েন্টিফিক কোনো কিছুই না। আচ্ছা, তাহলে এখন জন্ডিসের চিকিৎসাটা কি? উত্তর হচ্ছে জন্ডিসের কোনো চিকিৎসা নাই। যে বিশ্রাম নেয়া, ঘরের খাবার খাওয়া, সহজপাচ্য খাবার খাওয়া, এটাই হচ্ছে জন্ডিসের চিকিৎসা। ডাক্তারের কাছে গিয়ে জন্ডিসটা কেন হয়েছে এটা কারণটা নির্ণয় করা। হ্যাঁ, এটি হচ্ছে জন্ডিসের চিকিৎসা। এই যে পানি এবং খাবারের মাধ্যমে যে জন্ডিসটা হয়, যেটাকে আমরা স্বল্প মেয়াদী জন্ডিস বলি, সাধারণত 2-3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে এই জন্ডিসটা প্রাকৃতিক নিয়মে ভালো হয়ে যায়। ঠিক আছে? এটাকে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই জনিত ভাইরাস জনিত আমরা জন্ডিস বলে থাকি। এই ক্ষেত্রে যেটা বললাম, প্রথম কথা হচ্ছে এই রোগীকে বিশ্রামে থাকতে হবে। বিশ্রাম মানে হচ্ছে সে ঘরে হালকা পাতলা কাজ করতে পারে, কিন্তু খুব হেভি অফিসিয়াল ওয়ার্ক কিংবা জিমে কাজ কিংবা ব্যায়াম করা, এই সময় তার কিছু রেস্টে থাকতে হবে। 2 নম্বর, সহজপাচ্য খাবার খেতে হবে, বাসার তৈরি খাবার খেতে হবে। এই সময় অনেকে হলুদ খাবার খেতে মানা করে। কেন? কারণ শরীর তো হলুদ হয়ে গেছে, চোখ হলুদ হয়ে গেছে, পেশাব হলুদ হয়ে যাচ্ছে, হাত দেখলে হলুদ হয়ে যাচ্ছে, হলুদ খেলে আরো হলুদ বাড়ে না। এটা তা না। হলুদ খেলে হলুদ বাড়লে যে বাবুর্চিরা প্রতিদিন হলুদ দিয়ে রান্না করে আমাদের হাজার হাজার রোগী মানুষকে খাওয়াচ্ছে, সেই বাবুর্চিদের প্রতিদিন তাহলে জন্ডিস লেগে থাকতো। হ্যাঁ, এটি আসলে এটি শরীরের ত্বক বা চোখ বা পেশাব হলুদ হলেই হলুদ খাওয়া বন্ধ করতে হবে তা না, বরং এই হলুদে কিন্তু অনেক অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহনাশক কিছু গুণাবলী আছে। স্বাভাবিক খাবার তাকে খেতে হবে। ঠিক আছে? এটি হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর কথা হলো, এই সময় আমরা দেখতে পাই প্রচুর আখের রস খাওয়ায় রোগীদেরকে। এই আখের রস মানে প্রচুর সুগার কিন্তু হয়ে যায়। অর্থাৎ যারা ডায়াবেটিক রোগী আছে তাদের কিন্তু এই সময় সুগার অনেক বেড়ে যায়। হ্যাঁ, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেড়ে যায়, এবং আখের রস খাওয়ার কারণে শুধুমাত্র পানি এবং এই গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক জটিলতা হয়। তাকে স্বাভাবিক খাবার খেতে হবে। আখের রস জন্ডিসের কোনো চিকিৎসা না। খেতে পারে। ফলের জুস আমাদের শরীরে অনেক এনার্জি দেয়। এটা যে কোনো ফলের রসই আপনি খেতে পারেন। আপনি আপেলের জুস খেতে পারেন, মালটার জুস খেতে পারেন, যে কোনো ফলের জুসই এই সময় খেতে পারেন। এতে করে আপনার শরীরে এনার্জিও পাবেন, ইলেকট্রোলাইটেরও পূরণ হবে। অনেক সময় শুধু কলা, পেঁপে দিয়ে এই সময় জন্ডিসের রোগী খাওয়ানো হয়, তাও না। তাকে বাসার তৈরি সহজপাচ্য খাবার অল্প করে বারবার করে খাবে। জাউ ভাত খেতে পারে, আলু চুটকিয়ে ভাত খেতে পারে। অনেক সময় বমি হয় খাবার। হ্যাঁ, অনেক সময় বমি হয়, গন্ধ পাওয়া যায়, এইরকম জিনিসগুলা এই কারণে হয় যে জন্ডিস তো লিভারের একটা অসুখ প্রধানত, তাই না? এই সময় যেহেতু লিভারটা পুরোপুরি কার্যক্রম করতে পারে না, ভাইরাসের কারণে লিভারের কার্যক্রমটা সাময়িকভাবে একটু উইক থাকে। এই কারণে বেশি বেশি করে খেলে বা একেবারেই না খেতে পারলে নশিয়া বা বমি বমি ভাব, কিংবা অতিরিক্ত খেলে বমি হয়ে যায়। সেই সমস্ত হলে অবশ্য বমিরোধক ওষুধ খেতে হবে। যদি ওষুধেও বমি হয়ে যায়, তাহলে ইনজেকশন আকারে বমির ওষুধ দিতে হবে, এবং সহজপাচ্য খাবার, ওই যে বললাম, অল্প অল্প করে বারবার করে খেতে হবে। বাইরের খাবার, হোটেল রেস্টুরেন্টের খাবার কিংবা প্রসেস ফুড এই সময় একটু অ্যাভয়েড করাটাই ভালো। এমনিতেই কিন্তু অটোমেটিক্যালি এটা ভালো হয়ে যাবে। ইভেন
এরপরে আমরা কিছু রক্ত পরীক্ষাও কিন্তু করে থাকি যে জন্ডিস কোন ভাইরাসটা দিয়ে এটা হয়েছে এবং লিভারটা কতখানি ক্ষতিগ্রস্ত হলো এটার মাত্রাটা বোঝার জন্য। হ্যাঁ, এটা বুঝে ডাক্তারের পরামর্শ থাকলে কিন্তু এমনিতেই এই রোগটা ভালো হয়ে যাবে। এই ক্ষেত্রে মলটাও যেন একটু নরম থাকে, সেই ক্ষেত্রে আমরা মল নরম করার যে ওষুধ, যে বিভিন্ন ধরনের ল্যাক্সেটিভ জাতীয় যে ওষুধগুলো আছে ওগুলো প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে এবং শরীরের আপনার এনার্জি পাওয়ার জন্য আমরা ভিটামিন বি কমপ্লেক্স ওষুধও দিতে পারি। এই সময় কোনো ধরনের প্যারাসিটামল, কোনো ধরনের ব্যথার ওষুধ, কোনো ধরনের স্টেরয়েড ওষুধ, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এই সময় কিন্তু দেওয়া যাবে না জন্ডিস রোগীদের, আনটিল অর আনলেস ইট ইজ প্রুভ যে অন্য কোনো কারণে এই অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল বা স্টেরয়েড লাগে। এটা যদি আনটিল অর আনলেস যদি প্রুভেন না হয় তাহলে ওষুধ দেওয়া যাবে না, কিংবা যদি লাগেও আমরা দরকার হলে এই জন্ডিসটা ভালো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, পরবর্তীতে আমরা এই ওষুধগুলো দিব। তার মানে জন্ডিস যখন হচ্ছে তখন ঝাড়ফুঁকের দিকে না গিয়ে বরং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং বাড়িতে বসে রেস্ট নিতে হবে। এখানে আপনি যদিও বললেন যে কোনো চিকিৎসা নেই ওভাবে, একটা সময় পরে থেমে যায়, তারপরও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তার কাছ থেকে অন্তত প্রপার পরামর্শটা যেন পাওয়া যায়। সেই জন্য তো আমরা যদি একটু জেনারেলি জানতে চাই, আজকে তো আমরা আসলে আসক্তি রোগীর ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কেই জানতে চেয়েছিলাম গ্রীষ্মকালে, কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকেরই মানে মোর অর লেস সেম ধরনের ঝুঁকি থাকে এই গ্রীষ্মকালীন যখনই কোনো প্রতিকূল আবহাওয়া থাকে, আসলে সবাই সেটাতে এফেক্টেড হন। তো একটু যদি আমাদের জানান যে কিভাবে আমি স্বাস্থ্য সুরক্ষায় কি করতে পারি এই সময়। প্রতিদিন গোসল করা যেতে পারে, একবার জায়গায় 2 বার গোসল করা যেতে পারে, তবে খুব ঘন ঘন গোসল, অনেকক্ষণ ধরে গোসল, এটা আবার ঠান্ডা লেগে যেতে পারে, নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে, এইটা একটি ব্যাপার। বাইরে থেকে আসার পরেই গোসল করা যাবে না, কিংবা ঠান্ডা পানীয় খাওয়া যাবে না, তাহলে ওই যে বললাম আমাদের যে থার্মোরেগুলেটরি সিস্টেমকে এটা হ্যাম্পার করবে। আমরা একটু ওয়ার্ম আপ এবং কুল ডাউন পদ্ধতি করব। অর্থাৎ ওয়ার্ম আপ মানে হচ্ছে কি এই আমরা শরীরটাকে ধীরে ধীরে গরম করব, আর কুল ডাউন মানে আমরা শরীরটাকে ধীরে ধীরে ঠান্ডা করব, এরকম একটা ব্যবস্থা। অর্থাৎ আমরা বাইরে থেকে ঘরের ভিতরে আসলাম, ডিরেক্টলি এসি ঘরে যাব না, আমরা এমন একটা টেম্পারেচারে থাকবো যেখানে শরীরটা রুমের টেম্পারেচারের সমানে চলে আসে, 5-10 মিনিট অপেক্ষা করব, তারপর আমরা দরকার এসি রুমে বা ঠান্ডা রুমে গেলাম। ঠিক একই রকম ভাবে এসি রুম থেকে বা ঠান্ডা রুম থেকে খুব জলদি করে আমরা একেবারে বাইরের চরম যেখানে তীব্র গরম আছে ওই জায়গাটায় আমরা যাব না, আমরা ধীরে ধীরে একটু এক্সপোজড হব। এই সময়টা আসলে যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে, সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এই সময় কক্সবাজারে গিয়ে সান এক্সপোজ হলে কিন্তু সানবার্ন বা ফটো সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। ছাতা ব্যবহার করবো, সুতির জামা কাপড় পরবো, লেবুর পানি, ফলের শরবত প্রচুর পরিমাণে খাবো। প্রচুর পরিমাণে খাওয়া মানে কি, অনেকে বলে 3-4 লিটার খাবো, হ্যাঁ, এটি আসলে আমাদের সাধারণ মানুষদের, অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে আমরা বলি 2 লিটার পানি বা পানীয় খাওয়াটাই ডেইলি যথেষ্ট, মানে 8 গ্লাস। এটা শীত গ্রীষ্ম বর্ষা একই রকম, এটা একই রকম। তবে যার খুব বেশি বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, খুব বেশি ঘাম হচ্ছে, শরীরের টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে, সে 1-2 লিটার পানি বেশি খেতে পারে। আমরা বলি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বাড়ে তিনি 200 মিলিলিটার পানি বেশি খাবে, মানে হচ্ছে 1 গ্লাসে একটু কম প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য। এটা একটা রাফলি হিসাব। তবে ওই যে বললাম যে যারা কিডনি ফেলিউরের রোগী আছে, যারা হার্ট ফেলিউর রোগী আছে, তাদের তো আমরা পানি লবণ খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে 5-10 মিলিলিটার পানি একটু কম খেতে বলা হয়। অনেক ধন্যবাদ। আশা করি দর্শকদের যথেষ্ট উপকার হয়েছে আজকের এই চমৎকার ইনফরমেটিভ ডিসকাশন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে শেষ করছি আমাদের এই আলোচনা। আশা করছি আগামী সপ্তাহে আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।